সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চন্দ্র স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে কথা বলবো মূলত মেহেরপুরের শিক্ষা নিয়ে। দুজনকে আমন্ত্রণ জানিয়েছি আমার স্টুডিওতে। আমার সর্বভৌমে বসা আছেন আপনাদের সকলের পরিচিত সিরাজুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মেহেরপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। আমার বামে বসা আছেন আব্দুল্লাহ আলামিন ধূমকেতু, সবাই চেনেন, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে অধ্যাপনা করছেন। কথা বলবো মেহেরপুরের শিক্ষা নিয়ে, পাশাপাশি গণমাধ্যম নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। কথা বলবো মেহেরপুরের সামগ্রিক করোনা পরিস্থিতি নিয়ে। আমরা যেভাবে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করছি, আজকেও যেখানে 12 জন আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই মেহেরপুর অচিরেই লকডাউনের সম্মুখীন হবে। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো দুজন অতিথির সাথে। সিরাজুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে ধূমকেতু আব্দুল্লাহ আলামিন ধূমকেতু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি যদি আসলে প্রথমে যদি শুরু করি এভাবে, আমি শিক্ষার বিষয়টাকে ঢোকার আগে, আমি যেহেতু সারা পৃথিবীতে এক ধরনের যে এই করোনা প্যান্ডামিক, সেটা নিয়ে কথা বলবো। আমি যদি একটুখানি আপনাদেরকে বলি যে আজকে 16 দিনের মধ্যে 98 জন আক্রান্ত হয়েছে মেহেরপুরে গত 16 দিনে। আমি আপনাকে পরিসংখ্যানটা বলছি, মাত্র 16 তারিখ থেকে করছিল। 14ই মার্চ থেকে আজকে পর্যন্ত আমার 260 জন করোনা আক্রান্ত হয়েছে। গত আড়াই মাসে 260 জন আক্রান্ত হয়েছে। আমার মেহেরপুরের যে আপনার ভ্যাকসিনেশন কার্যক্রম, ভ্যাকসিনেশনের ইয়েতে ছিল, প্রথম ডোজ আমরা পেয়েছি 19,561। সেখানে আমার দ্বিতীয় ডোজ, ওই 19,561 জনকে আমি দ্বিতীয় ডোজ দিতে পারি নাই এখনও। সেই ক্ষেত্রে 12,709 জনকে দিয়েছি। আমার এখনও 6,852 জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছে। মেহেরপুরে দ্বিতীয় ডোজের কোনো বরাদ্দ এখনও নাই। আজকের এই বাস্তবতায় আজকে আমার মেহেরপুরে 12 জন আক্রান্ত। সব মিলিয়ে আপনি যদি মেহেরপুরের করোনা পরিস্থিতিকে ব্যাখ্যা করেন, সামগ্রিকভাবে বাংলাদেশের করোনা পরিস্থিতি আপনি জানেন, মেহেরপুর এক ধরনের নিরাপদ ছিল, কিন্তু সেই নিরাপদের জায়গায় নেই। কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? মানে জাতীয় প্রেক্ষাপটে যদি আমরা দেখি, লকডাউন দিয়ে মানে করোনাকে একটু ব্লক করে রাখা, আমাদের অপেক্ষা করা করোনার ভ্যাকসিনেশনের জন্য। এটা সারা পৃথিবীতেই লকডাউন সিস্টেমটা এই কারণে করা হয়েছে, যেটাকে দাবিয়ে রাখা, টু ওয়েট ফর কামিং দ্য ভ্যাকসিনেশন ভ্যাকসিন। তো লকডাউন দেশে দেশে এক এক রকমের। আমার দেশটাতে ওই মাঝখানে ছবি দেখেছিলাম আমি, ওই কার্টুন ফেসবুকে দিয়েছিল, কে যেন, একটা বাথরুমের সামনে দিকে দরজায় তালা মারা, পিছন দিকে সব খোলা, 3 দিক খোলা, নিচে দিচ্ছে লকডাউন চলছে। তো লকডাউন যদি এরকম হয়, সবই খোলা, জীবন জীবিকার নামে সব কিছুই খোলা, বাসওয়ালারা বললো আমরা হরতাল করবো, বাস খুলে দাও। দোকানদাররা বলে যে আমরা এই ব্যাপার, আমাদের এইসব শিল্প দোকান খুলে দাও। তো এইভাবে তো করোনা চেক দেওয়া যাবে না। আর এ ব্যাপারে যতটুকু কঠোর হওয়া দরকার ছিল, এই কঠোর সরকার হতে পেরেছে বলে আমি মনে করি না। 1, 2, প্রশাসন প্রথম দিকে বেশ কঠোর ছিল, তারপরে এখন প্রশাসন ওই উপর থেকে বলছে লকডাউন, প্রশাসন বলছে লকডাউন, তারপরে যাওয়া তাই করছে। এটা যদি প্রশাসনকেও ছেড়ে দেওয়া হয়তো আমার মনে হয় এটা সফল পরিণতির দিকে যেত। 3 নম্বর হচ্ছে যে আমি খুবই মর্মাহত, রাজনৈতিক সংগঠন হচ্ছে সমাজসেবার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এটা কিন্তু সমাজসেবার বড় প্ল্যাটফর্ম। তো আমি কোন রাজনৈতিক সংগঠনকে মাঠে সংগঠিতভাবে করোনা মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিতে দেখছি না। কিরকম? এমপি সাহেব ইউনূস সাহেবকে বলছেন, ইউনূস সাহেব চেয়ারম্যানদের বলছেন, এই একটা ফর্মালিটির মধ্যে তো চলছে। কিন্তু ছিল, এরকম তো ছিল যে আমরা পারতাম। আমাদের যুব সংগঠন আছে সব রাজনৈতিক দলের, আমাদের ছাত্র সংগঠন আছে সব রাজনৈতিক দলের, তারা তরুণ। আমরা গাংনীতে একটা সংগঠনকে উদ্যোগ নিতে দেখেছিলাম, আমরা বলছিলাম দি ইয়ুথ এন্ডিং হাঙ্গার। এরা একদম লকডাউনের শুরু থেকে প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে ওদের সংগঠন, এবং সেই ছেলেগুলা কোয়ারেন্টাইন মেনটেন করা নিশ্চিত করেছে। করোনা রোগীর বাড়িতে হোয়াটসঅ্যাপ করা, সে বাইরে আসছে কিনা, সে বাড়ির লোক বাইরে আসছে কিনা, তাদের বাজার করে দেওয়া, তাদের খাবার পৌঁছে দেওয়া,
প্রত্যেকটা কাজ তারা করেছে এবং পাড়ায় পাড়ায় গ্রুপ অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে, হাত ধোয়া কীভাবে দিতে হবে এবং সমাজের লোককে সঙ্গে করে স্প্রে করে বেরিয়েছে, সাবান দরিদ্র মানুষের মধ্যে সাবান বিতরণ করেছে, অসহায় যারা একদম লেবার শ্রেণী খাবার পায়নি ওই এলাকার বিদ্যমানের কাছ থেকে খাবার সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আপনি বলছেন যে করোনায় যে এটাকে মোকাবেলা করার জন্য যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সম্পৃক্ত করা হয়নি, সম্পৃক্ত করা হয়নি এবং তাদেরও সহযোগে সম্পৃক্ত হয়নি, সেটা হয়নি, সম্পৃক্ত হয়নি। আসবো আপনার কাছে। স্টেট অনেক বড়, স্টেট অনেক বড়, সেই জায়গাতে রাষ্ট্র যদি মনে করে একা এই কাজটা করবে এটা সম্ভব না। আমি আব্দুল্লাহ আল আমিন ভূমিকার কাছে একই কথা যদি আমি আপনাকে এই প্রশ্নই করি, সেক্ষেত্রে দেখা যায় আমি 3 ধরনের মানুষ এখানে করোনা, আমরা 3টা নাগরিককে আমরা আইডেন্টিফাই করেছি এইভাবে। কেউ সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে, মাস্ক পরছে, সচেতনভাবে সে ইয়ে করছে, একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আছে ওই হয়তো প্রশাসনকে দেখে স্বাস্থ্যবিধি মানছে তারপরে মানছে না। আর একটা শ্রেণী আছে একদমই করোনা বলে কিচ্ছু নাই, তারা এটা একদম ড্যাম কেয়ার। এই হেন পরিস্থিতি আমাদেরকে 3টা শ্রেণীকে মোকাবেলা করতে হচ্ছে। আপনার মূল্যায়ন মেহেরপুর করবো। মেহেরপুর প্রতিদিন আয়োজিত মুক্ত কথা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় শিক্ষক, আমার সরাসরি শিক্ষক এবং মেহেরপুর জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষা ভাবক, শিক্ষা সংগঠক জনাব সিরাজুল ইসলাম আজকে আমার পাশে বসে আছেন, না কথা বলছি, কথা ইতিমধ্যে বলেছেন, এবং সঞ্চালক আমার ঘনিষ্ঠজন মাহবুব চাঁদুর। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি কথা শুরু করছি। করোনা নিয়ে আমরা সেই গত বছরের 17 মার্চ থেকে কথা বলেছি, ইতিপূর্বেই বলেছি যে এটা বলার অবকাশ রাখে না যে এই পার্শ্ববর্তী রাষ্ট্রে করোনা পরিস্থিতি মারাত্মক অবস্থার সম্মুখীন হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই প্রায় 3 লাখ নাকি 3 লাখ প্লাস মারা গেছে, 36 লক্ষ মানুষ মারা গেছে। আমরা মনে করেছিলাম আমরা একটা নিরাপদ জায়গায় আছি, এটা আমরা মনে করেছিলাম, কিন্তু আসলে আমরা নিরাপদ জায়গায় নেই। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সীমান্তবর্তী 7টা জেলাকে লকডাউন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন এবং আমাদের মেহেরপুর জেলা সেই কাছাকাছি জায়গায় রেড জোনের মধ্যে আছে। আপনি বলেছেন যে কেউ কেউ মাস্ক পরছে, কেউ কেউ প্রশাসন দেখে পড়ছে, আর কেউ একেবারেই পড়ছে না। তার ব্যাখ্যা স্যার ইতিপূর্বে দিয়েছে। স্যার একটা কথা বলেছেন যে করোনা পরিস্থিতি মোকাবেলা করা শুধুমাত্র রাষ্ট্রীয় যে প্রশাসন বা রাষ্ট্রের বা সরকারের একার দায়িত্ব নয়, সমস্ত জনগণকে সম্পৃক্ত করা। কারণ এটা একটা সামাজিক একটা গ্লোবাল প্রবলেম, আমাদের সমগ্র দেশের সমস্যা। আপনি নিরাপদ হলেন আর আপনার পার্শ্ববর্তী লোকটা সংক্রমিত হলো, সেই জায়গায় কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন না। একটা কথা স্যার বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কাজ হচ্ছে দুর্যোগের সময়, বিপদের সময় মানুষের পাশাপাশি আসা। আমাদের দেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো কাজ করেনি আমি বলবো না, কিন্তু যে ধরনের ইতিবাচক ভূমিকা পালন করার কথা ছিল সেইটা করতে তা পারে। পরে করেছেন যে আমাদের এলাকার যিনি এমপি আছেন বা মন্ত্রী আছেন তিনি করেছেন, অথবা জেলা প্রশাসক করেছেন বা উপজেলা নির্বাহী অফিসার করেছেন বা সরকারি উদ্যোগে করা হয়েছে। কিন্তু সরাসরি পলিটিক্যাল পার্টি তার স্ব উদ্যোগে নিজে হয়তো অর্থ সংগ্রহ করে জনগণের কাছে যাওয়া বা সরাসরি টিম তৈরি করা কিংবা জনগণকে এই মহামারী সম্পর্কে, এর বিপদ সম্পর্কে সচেতন করা, এটা কিন্তু করে না। প্রত্যেকটা দলে কিন্তু একটা দেখবেন স্বাস্থ্য সম্পাদক আছে, স্বাস্থ্য বিভাগ আছে, প্রত্যেকটা দলে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিভাগ আছে। আমি খুশি হতাম যে মুক্তিযুদ্ধের সময় যেমন সমগ্র জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দেশকে স্বাধীন করার জন্য, সেখানে কেউ নানা ফ্রন্টে যুদ্ধ করেছে, কেউ সরাসরি সম্মুখ যোদ্ধা ছিল, কেউ জনগণকে উদ্বুদ্ধ করেছে, কেউ লেখালেখি করেছে, কেউ গান করেছে, কেউ ভাত দিয়েছে, কেউ মানবিক সহায়তা দিয়েছে। এখানেও কিন্তু উচিত ছিল যে আমরা তো আর যুদ্ধ করছি, আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে যে বিভাগটা আছে পলিটিক্যাল পার্টি, তার তো উচিত ছিল স্যানিটাইজার তৈরি করা, তার তো উচিত ছিল মাস্ক তৈরি করা, তার তো উচিত ছিল অন্যান্য যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো তৈরি করা, এবং যার সাংস্কৃতিক সেল আছে বা অন্যান্য সেলগুলো উচিত ছিল জনগণকে উদ্বুদ্ধ সচেতন করা। আমি মনে করি যে শুধুমাত্র পুলিশকে বা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে এই বিরাট এই যে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এখানে অবশ্যই জনপ্রতিনিধি, পার্শ্ববর্তী যে ইমাম আছে
স্কুলের হেডমাস্টার আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এইটাকে মোকাবেলা করা দরকার ছিল। আমরা মনে করছি যে আমরা খুব নিরাপদ জায়গা আছি, আসলে কখন কি হবে এটা আগাম বলা যাবে। কেউ মনে করতে পারে বাংলাদেশ খুব ভালো আছে, না, এটা বলার এখন সময় আসেনি। কারণ এখনো কেউ এই যে এই ভাইরাসের যে মিউটেশন হচ্ছে, প্রতিনিয়ত তার মানে চেহারায় ধরনের চেঞ্জ হচ্ছে, কখন যে কী ধরনের মিউটেটেড হয় সেটা তো বলা রাখে না। একটা বেঙ্গল স্ট্রেন বলে একটা স্ট্রেন কলকাতাতে ধরা যায়, সেটা যদি বেঙ্গল স্ট্রেন মানে বাংলাদেশে, তাহলে সেটা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ করে, ইতিমধ্যে কিছু কিছু প্রবেশ করেছে, সেটা যদি মারাত্মক আকার ধারণ করে খুব খারাপ হবে। পশ্চিমবঙ্গে কিন্তু অনেকদিন 150-র অধিক মানুষ মারা গেছে। তা আমরা আতঙ্কিত হতে চাইনি। আমরা সবাইকে নিয়ে, এখনো সময় আছে, উচিত যে জনপ্রতিনিধিরা সবাইকে নিয়ে, বিশেষ করে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, বলেছে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ইমাম, যুব সম্প্রদায়, গণ্যমান্য ব্যক্তি, একবারে ছোট্ট প্রত্যেকটা ওয়ার্ডে যে ইউনিট আছে সেই ইউনিটকে কেন্দ্র করে এইকে মোকাবেলা করা প্রয়োজন। আমরা চাই সবাই মাস্ক পরুক, সবাই মানে স্বাস্থ্যবিধি মেনে চলুক, স্যানিটাইজার ব্যবহার করুক, এবং যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, আমাদের সমগ্র মানব জাতির স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি বাঁচতে চাই, আমার প্রতিবেশীকে বাঁচাতে চাই। রাইট স্যার, আমি একটু প্রসঙ্গ একটু রিলেটেড করি। আপনি মেহেরপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি মাঝে 2টা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের 2জন অধ্যক্ষকে নিয়ে আমি একটা টকশো করেছিলাম। আমি তাদের দুরবস্থার কথা শুনিয়েছিলাম প্রশাসনকে উদ্দেশ্য করে, বিশেষ করে, এবং তাদের যে আর্তনাদ, সেই অর্থে আমাদের এই করোনা অতিমারির মধ্যে রাষ্ট্র কর্তৃক যে প্রণোদনা, রাষ্ট্র কর্তৃক যে প্রাণ তৎপরতা, সেখানে দুঃখজনক হলো সত্য, এই কিন্ডার গার্ডেনের শিক্ষকরা অত্যন্ত বঞ্চিত হয়েছে। এবং তিনারা সত্যিকার অর্থে খুব স্বল্প বেতনে চাকরি করতেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন বন্ধ হয়েছে, ঠিক তেমনি শিক্ষকরাও তাদের পেশা বদল করে ফেলেছেন। কেউ কেউ এত লজ্জাস্কর, মানে যেহেতু একটা শিক্ষকতা করতেন, উনি এমন একটা পেশায় বেছে নিলেন যে পেশাটায় সত্যিকার অর্থে উনি ওনার রুটি করতে পারছিলেন না। এই বাস্তবতায় কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একটা বড় অংশ এই কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের শিক্ষকতার সাথে যুক্ত? ধন্যবাদ সঞ্চালককে। এই একটি সেক্টরই আছে বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত, একেবারে শ্রমিক থেকে শুরু করে সকলের জন্যই রাষ্ট্রীয় বরাদ্দ সকলের অনুকূলে, চাষি, শ্রমিক, সব সেক্টরে গার্মেন্ট কর্মী বরাদ্দ পৌঁছেছে। আমরা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে আমরা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, এবং আমরা মন্ত্রীদের সঙ্গেও বেশ যোগাযোগ করার চেষ্টা করেছি। তো রেজাল্ট 0, মানে, এবং এর আগে আমাদের যে শিক্ষক প্রতিনিধি, এই মেহেরপুর প্রতিনিধির সঙ্গে যে টপিক এসেছিল, সেখানে তো মানে খুবই কষ্টের কথাটা একদম একেবারে শিকড় থেকেই বেরিয়ে এসছে। সেদিন তো ছিল। তো কেন জানি এটা হচ্ছে না। আমরা এর আগে ওই যে বিএনপির সময় একবার আমরা আমাদের এই জীবন মানের উন্নয়নের জন্য এক মন্ত্রীকে আমরা ইনভাইট করেছিলাম, তাকে দাওয়াত করে খাওয়া দাওয়া করার পরে যে মন্ত্রী বললো যে দেখেন সব বুঝি, আপনাদের সব দাবি যুক্তিসঙ্গত। আর এই কথাটা যদি আমি ম্যাডামকে বলি, ম্যাডাম কিন্তু আমার উপর খেপবে, তুমি নতুন ঝামেলা বাঁধাচ্ছ, আমার টাকার অভাব, তুমি আবার নতুন টাকার পেছাদ বাঁধাচ্ছ। আমি জানি না এই সময় সেটা হচ্ছে কিনা। মন্ত্রী মহোদয়রা ভালো থাকার জন্য প্রধানমন্ত্রী কানপন্থী কথা পৌঁছানোর ব্যাপারে তাদের যথেষ্ট অনীহা আছে বলে মনে হয়। 1, 2, মানে দুর্ভাগ্যজনক হলো এটি সত্য যে কিন্ডার গার্ডেন আমাদের যে প্রাথমিক শিক্ষার সঙ্গে একটি সাংঘর্ষিক অবস্থায় বাস করছে। ওই যে চোখ দিয়ে ধাক্কা মারে যাওয়ার সময় পড়ে গেলে ভালো হয়। তা আমাদের যেন কেউ চোখ দিয়ে ধাক্কা মারছে, এই ব্যাপারটা না থাকলেই ভালো। এবং কেউ বলতে কি আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যারা তারাই হবে। আমরা বহু দিন দরবার করার পরে মানে আমাদের ছেলে বাজারে প্রকাশে আমাদের বাপ ডাকতে পারতো না, আমরা বলতে পারতাম যে আমার ছেলে।
অন্য স্কুলের নামে বৃত্তি পরীক্ষা দিতে হতো। এটা আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম এবং জননেত্রী শেখ হাসিনা তাকে ধন্যবাদ দিতেই হয়, তিনি সঙ্গে সঙ্গে এটি অ্যাকসেপ্ট করেছেন। আমাদের ছেলেরা স্কুলের নামে বৃত্তি পরীক্ষা দিতে পারে না, আমাদের বই নিতে হলে চূড়ায় মার্কেট থেকে কিনতে, এটাও শেখ হাসিনা বলছে না, বই সমস্ত শিশু বই পাবে, আমরা বইটাও এখন পাচ্ছি সেভাবে। কিন্তু এইবারকার যে ঘটনাটা, আমি কালকেও আমাদের কেন্দ্রীয় মহাসচিবের কথা বললাম, আমরা ভাই আমার মনে হয় কেউই প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছে না যে কি মানবতার জীবনযাপন করছে। হয়তো তারা বলছে, কথা উঠে বলছে না আমরা তখন বড় লোক ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে, এই নতুন জেলা প্রশাসক আসার পরে। তো জেলা প্রশাসকও দেখলাম এক বাক্যে বলে যে না উনি ঠিক বলছেন, না স্যার আমি যতটুকু জানি অনেক স্কুল ভাড়া দিতে পারছেন, স্কুল বন্ধ হয়ে চলে গেছে। এখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন যে দেখেন এই ব্যাপারে তো সরকারের কোনো আলাদা বরাদ্দ নাই, এটা আমি আমার মন্ত্রণালয় নয়, এবং সে যথার্থ বলেছে। একটা জনপ্রশাসন মন্ত্রী যদি সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বলতে যায়, এটা তো মানায়ও না এবং সেটা যৌক্তিকও না। তো সেই জায়গা থেকে আমাদের এই দুরবস্থা কাটছে না, আমাদের স্বনির্ভরতা চলছে। স্কুল অনেকগুলো স্কুলই ভাড়া দিতে পারেনি, স্কুল বন্ধ করে দিয়েছে। অনেক শিক্ষক ওই যে বলে পেশা পাল্ট দিয়েছে, পেশা পাল্টিয়ে নতুন পেশায় এখন যারা ভালো ভালো পেশায় ছিল সেই সব চাকরি নাই, সেই সব চাকরি নাই, তার কি বাদাম বেচা চাকরি আছে, বড় বেচা চাকরি আছে। এনিও এটা যদিও বলতে কষ্ট লাগে। তারপরে শিক্ষকদের প্রণোদনার ব্যাপারে বলতে হয়, ওই যে সবাইকে জন্য চাল ডাল আলু পটল দেয়, আমরা এরকম চাল ডাল আলু পটল পেয়েছি একবার। তো এটি আমার কাছে মনে হয়েছে যে ওই একজন শিক্ষক বাদাম বেচতে যাওয়া যেরকম অসম্মানজনক ব্যাপার, একজন শিক্ষক চাল ডাল আলু পটল নেওয়াটাও ওরকমই অসম্মানজনক ব্যাপার। তারপরে মানুষ যখন নাচার হয়, নিরুপায় হয়, তখন এটা করা লাগে। আমাদের এই চাল ডাল যে আলু পটল দিয়েছে, আমরা যেটা করেছি যে খুবই খারাপ অবস্থা যাদের 4-5 জনেরটা না নিয়ে তাকে দিয়ে সাপোর্ট দিচ্ছে। আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নিজস্ব কোনো ফান্ড নাই যে ফান্ড থেকে আমরা টিচারদেরকে সাপোর্ট দেবো, এটাও নাই। তো আমি এই গত 2-3 দিন থেকে ভাবছি যে আমি একটা ফান্ড ড্রাইভ দেবো, রাস্তায় নামবো, কিছু শিক্ষক নিয়ে যারা বিত্তবান আছে আমাদের দুঃখের কথা বলবো যে আমাদের টিচারগুলোকে বাঁচান। স্যার আমি একাধিক বিষয় নিয়ে কথা বলবো, আমি বুঝতে পেরেছি। আমি একটু ধূমকেতুর কাছে আসি। ধূমকেতু আপনি যদি বলেন ইয়েতে, স্যার যেমন বলছিলেন যে আসলে আমাদের যেহেতু এখন করোনা অতিমারির মধ্যে শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ, এর মধ্যে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা মূল শিক্ষা ব্যবস্থায় যদি তাদের কোনো অবদান তারা রাখতে পারে, তাহলে রাষ্ট্র কর্তৃক তো তাদের দেখভালের একটা অবশ্যই একটা দায়িত্ব আছে। আর যদি মনে হয় যে না কিন্ডারগার্টেন কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো দায়িত্ব পালন করছে না, তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে। এই ধরনের অতিমারির মধ্যে এই ধরনের শিক্ষকরা যে মানবেতর জীবনযাপন করছে, এবং আমরা যারা সরেজমিনে তদন্ত করে যেটা দেখেছি, তাদের সত্যিকার অর্থে চোখের পানি প্রতিনিয়ত তারা চোখের পানির মধ্যে দিয়ে ফেলে তারা কিন্তু দিনাতিপাত করছে। আপনি কিভাবে দেখেন একজন শিক্ষক হিসেবে? ধন্যবাদ। স্যার বললেন, স্যার কিন্তু একজন আপাতমস্তক শিক্ষক। আমি বলেছি যে তিনি একটা মেহেরপুর জেলার একটা সব প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ এলাকার শিশুদেরকে মানে মননশীলভাবে সৃজনশীলভাবে বিকশিত করার জন্য একটা ফুলকুড়ি নামক একটা প্রতিষ্ঠান করছিল। সেটা কিন্তু তার যে জীবিকা নির্বাহের জন্য তিনি একটা সামাজিক দায়বদ্ধতা উদ্বুদ্ধ এটা করেছিলেন। তিনি যেটা বলছেন যেটা বাস্তবচিত কথা বলছেন। দেখেন যে আমরা বলছি যে 1941 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত, আমরা উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছি। হাজার হাজার শিক্ষককে অভুক্ত রেখে, হাজার হাজার শিক্ষককে নিরন্ন রেখে কখনো কিন্তু উন্নত রাষ্ট্রে পরিণত। আমরা এমডিজি উত্তর থেকে বেরিয়ে এসে এসডিজির কথা বলছি, টেকসই উন্নয়নের কথা বলছি। শিক্ষকরা অভুক্ত থাকবে, তাহলে কিভাবে তারা মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অবশ্যই বাংলাদেশের যে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কথা বলছি, সেই অগ্রগতির ক্ষেত্রে সরকারি স্কুল কলেজের যেমন ভূমিকা আছে, অবশ্যই বেসরকারি স্কুল কলেজের ভূমিকা আছে। এটাকে কোনোভাবে ইগনোর করার উপায় নেই। যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যেমন ভূমিকা আছে, অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভূমিকা আছে।
সারা পৃথিবীতে কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয় কিন্তু আগে সরকার করেনি। আগে কিন্তু 1817 সালে যখন হিন্দু কলেজ হয়, তার আগে কিন্তু সরকারের উদ্যোগে প্রাইমারি স্কুল ছিল না। এই অপ্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তি উদ্যোগে, টোলে, মক্তবে, পাঠশালায় পড়ে কিন্তু আমার প্রাথমিক শিক্ষা, সেই কাজটা কিন্তু কেজি সেই ধারাবাহিকতাটা বজায় রেখেছে। তাহলে আমরা যদি গার্মেন্টসের লোকজন যদি প্রণোদনা পেয়ে থাকে, যদি ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তারা যদি প্রণোদনা পেয়ে থাকে, তারপরে কৃষকরা যদি প্রণোদনা পেয়ে থাকে, কিংবা কোনো যদি বাস মোটর শ্রমিক ইউনিয়ন মোটর শ্রমিকরা পেয়ে থাকে, তাহলে ওয়াই নট শিক্ষকরা কি আমরা আজও চাই তারা অভুক্ত থাকবে? আমরা অনেকেই হয়তো চাই ভালো ভালো কথা বলবো, শিক্ষকদের শ্রদ্ধা করবো, কিন্তু তাদেরকে শ্রদ্ধাটা করুণার চোখে করবো। তারা যে মানুষ হিসেবে বাস করে, তারা চায় যে তারা সেই বিদ্যাসাগরের যুগের মতন চাদর গায়ে দিয়ে ধুতি পরে চপ্পল পায়ে দিয়ে বেরিয়ে বেড়াবে। কিন্তু না, সবার কথা ভাবতে হবে। আসলে এই দায়টা নিতে হবে। কিন্ডারগার্টেনের অবশ্যই ভূমিকা আছে, আমাদের শিক্ষার হার, সাক্ষরতার হার বৃদ্ধিতে ভূমিকা আছে, শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করাতে ভূমিকা আছে, তারপর ড্রপ আউটস দূর করার জন্য তাদের ভূমিকা আছে, এবং এটা আমাদের শিক্ষাকে একটা কম্পিটিটিভ জায়গায়, প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভূমিকা আছে। একটু ইন্টারাপ্ট করি। প্রায় 45,000 স্কুল, 6 লক্ষ টিচার, 75 লক্ষ ছাত্র এই কিন্ডারগার্টেনের আওতার মধ্যে আছে। মেহেরপুর যতগুলো কেজি স্কুল আছে, আমরা মেহেরপুরের কনটেক্সটে বলি, আমরা গতানুগতিক লেখাপড়ার পাশাপাশি তাদেরকে এই যে মাদক মুক্ত রাখা, ইভটিজিং মুক্ত রাখা, রাস্তায় চলার ডিসিপ্লিন, অনেকগুলো শিক্ষা আমরা পারফেক্টলি দিয়ে থাকি, যেটা অন্য প্রতিষ্ঠানগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে হয় না। এটিকেট শেখানো সব কিছু। তো এই 6 লক্ষ শিক্ষককে প্রণোদনার, সরকারি প্রণোদনার সহযোগিতার আওতায় আনা খুব একটা বড় ব্যাপার ছিল বলে আমি মনে করি না, সরকারের সামর্থ্যের তুলনায়। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এই মেসেজটা পৌঁছানোর একটা ব্যাপার আছে। আমাদের দেশের মন্ত্রী মহোদয়রা তো আসলেই মানে নিজের থেকে কোনো কিছু বলার মতো সাহস আছে বলে আমার সন্দেহ হয়। ওইভাবে মানে উনি খুব ডিফেন্সিভ হন, যে আমি এটা উপস্থাপন করলে না জানি আমার কি, ওই ঝুঁকিটা নিতে চান। সেই জায়গাতে আমার মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এখন চিৎকার একটাই, যে কোনোভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারলে আমাদের ব্যবস্থা হবে, এটা আমরা আশা করি। আর একটা কথা বলি, যে সার্ভিস কি দিচ্ছে কিন্ডারগার্টেন, সেই জায়গাতে কালকেই যদি তদন্তে নামা যায়, তাহলে আমাদের যতগুলো A+ বা বৃত্তিপ্রাপ্ত ছাত্র 5 লেভেলে, 75% কিন্ডারগার্টেনের ছাত্র। আর আমি চ্যালেঞ্জ করে বললাম, কোয়ালিটির অবস্থাটা এই। আমাদের ফেল, যেটাকে ফেল বলা হয় পিএসসিতে, নাই বললেই চলে। তো এই স্কুলগুলো কিন্তু প্রাইমারি স্কুল প্রতিদ্বন্দ্বিতাতেই নাই, এবং আমার মনে হয় এইটিও আমাদের জন্য একটা কাল, এইটিও আমাদের জন্য কাল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য স্যার বলছেন এটিও আমাদের জন্য একটা কাল। আমি যদি ধূমকেতু আপনাকে বলি যে আমাদের শিক্ষা খাতে যে বাজেট প্রণয়ন করা হয়, এখন তো বাজেটের চলছে, এই শিক্ষা খাতে বাজেট একটা আইডিয়াল বাজেট বলছে যে এডুকেশনের বাজেটটা হতে হবে জাতীয় বাজেটের 15 থেকে 20% ইয়েটা জাতীয় বাজেটের, এটা শিক্ষা খাতে দিতে হবে, অথবা জিডিপির 4 থেকে 6% এটা দিতে হবে। আমাদের গত বছর পর্যন্ত আমার সর্বশেষ যে বাজেট, তাতে 11.69% ছিল। 22% দেখানো হয়, কিন্তু সেই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে বিরাট একটা, তাহলে রূপপুর পারমাণবিক যে এই কাজ হচ্ছে, সেটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের মধ্যে রাখা, সেটাও বাজেটের জিডিপির মধ্যে 2.something%। জি, তাহলে এই বাজেট যদি শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে স্যারের যে কিন্ডারগার্টেন, এই কিন্ডারগার্টেনের এখন মন্ত্রীরা তো বলবে যে আসলে কোনো এদের নির্দিষ্ট বাজেট নাই, এমনি শিক্ষা খাতে বাজেট কম, তাহলে আপনাদের আসলে কোথা থেকে দেব? ওনারা আবার ওই যে আমি বলছিলাম যে কিছুটা ডিফেন্সিভ হচ্ছেন, এই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি উত্থাপন করি, উনি যদি আমাকে ভুল বোঝেন, তো এই বাস্তবতায় তাহলে তিনাদের সুরক্ষাটা কি? আসলে তাই তো, যে দেখেন যে বাংলাদেশের যে স্যার বলেন যে বেসরকারি উদ্যোগে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেইগুলোই গুরুত্বপূর্ণ। আপনি নটর ডেম কলেজের কথা বলেন, সেটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান,
তো সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা, সকলের জন্য শিক্ষা ব্যবস্থা, এটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারি সিলেবাস মেনটেন, তারা তো করে, সরকারি যে মূলধারার শিক্ষা সেই সিলেবাসের সাথে সংগতি রেখে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা তা তো করে। তাহলে এখানে সরকারের সাথে কীভাবে সাংঘর্ষিক হচ্ছে? কখনোই সাংঘর্ষিক হচ্ছে না। যদি কওমি মাদ্রাসার মতো যদি আলাদা কোনো সিলেবাস থাকতো, যে সিলেবাস আমাদের রাষ্ট্র মানে না, পতাকা মানে না, সংবিধান মানে না, জাতীয় সঙ্গীত করে না, এইরকম তো না। আমাদের কেজি স্কুলে সরকারের সমস্ত রুলস রেগুলেশন, রাষ্ট্রীয় বিধিবিধান সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু পরিচালিত হচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নানা ধরনের একটা উদ্যোগ থাকে। কারণ সরকার, আপনি যদি মনে করেন সমস্ত মিল কলকারখানাকে ন্যাশনালাইজ করবে, তাহলে তো দেশের সার্বিক উন্নয়ন হবে। আমাদের গার্মেন্ট সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটা তো ব্যক্তি উদ্যোগী হয়েছে। আমাদের বিদেশে 1 কোটি মানুষ রেমিটেন্স পাঠাচ্ছে, তারা বিদেশে কিছু কি সরকারি উদ্যোগী, ব্যক্তিগত টাকা নিজের উদ্যোগী। ঠিক তেমনিভাবে যদি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি যদি বেসরকারি উদ্যোগে একটা কেজি স্কুল থাকে, এখানে ক্ষতি কি? আমাদের রাষ্ট্রের সংবিধান, আমাদের 2010 সালে যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির আলোকে পরিচালিত। আমাদের যে জেলা পর্যায়ে যেসব শিক্ষা অফিস আছে তাদের নির্দেশনা দিয়ে পরিচালিত, তাহলে কখনোই সাংঘর্ষিক হবে না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে যে 6 লক্ষ কেজি স্কুলের শিক্ষক আছে, অবশ্যই এই আপদকালে তাদেরকে প্রণোদনা করতে হবে। কারণ মানুষকে, শিক্ষক সমাজকে যদি সে মূল্য না দেওয়া হয়, আমাদের দুঃখ যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্ররা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু শিক্ষক হওয়া মানে চিরস্থায়ী দারিদ্র্যের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, দারিদ্র্যের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। দেখেন অনেকে অনেক কত টাকা, কত গাড়ি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হেঁটে যেতে হয়, আসতে হয়। আমাদের মেহেরপুর সরকারি কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি গ্রেড 4 এর অফিসার, গ্রেড 5 ডিসি, এসপি, সিএস এবং আমাদের মনোপূর্তির ইঞ্জিনিয়ার কিন্তু গ্রেড কোর অফিসার, গ্রেড 5, উনি 4। কিন্তু উনি ওই হেঁটে যান বা ইতে যান, তাকে কোনো একটা গাড়ি দেওয়া, তার কোনো ডিসিশন মেকিং এ তার ভূমিকাও নাই, বলতে দেন। তাহলে আপনি বলছেন যে টেকসই উন্নয়ন করবো, তাহলে বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত এইরকম করলে কি উন্নয়ন হবে? যে একজন শিক্ষকের জীবন মানে উন্নয়ন করাতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তাকে মূলধারার যে জীবনযাপন, সেই জীবনযাপনের সাথে তার যে মানবিক যে চাহিদাগুলো আছে, মৌলিক চাহিদাগুলোকে যেভাবে হোক নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। তবেই আমরা গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং উন্নত বাংলাদেশ শিক্ষায় যদি গুণগত মান বাড়াতে হয়, আমি একটা সেমিনার করেছিলাম যে ওই 3 নাম্বার ছানা দিয়ে 1 নাম্বার রসগোল্লা হয় না। আমাদের আমার শিক্ষকতার সময়ের মধ্যে প্রথম কাতারের ছাত্র যে কয়েকজন ছিল তার মধ্যে ধূমকেতু একজন। এবং আমি বিশ্বাস করি মেহেরপুর কলেজে এবং মেহেরপুরে একজন আইডিয়াল শিক্ষক, জাননেওয়ালা শিক্ষক, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক হিসেবে সে ধূমকেতু স্যার একেবারে আমাদের খুব আনন্দ লাগে এবং দ্যাট শুড বি দি মডেল। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু গলদ চলে আসছে যে 5 লাখ টাকার জায়গায় 6 লাখ টাকা দিলে তার সার্টিফিকেট থাকে, তার সে শিক্ষক হচ্ছে। তাহলে এই শিক্ষক কি প্রডিউস করবে? আমরা শিক্ষকের কাছ থেকে আশা করছি অনেক, কিন্তু কার কাছ থেকে? ধূমকেতুর কাছ থেকে না? ধূমকেতুর কাছ থেকে ফেল করে যে তারপর ফেল করার পরে 6 লাখ টাকা দিয়ে শিক্ষক হলো, যার কোনো জায়গায় গতি হলো না, সে শিক্ষক হয়ে আসছে। প্রশাসন বলছে দেখেন শিক্ষকের কি অবস্থা। তো এটা একটা মজা মারা উপহাস করা, টোটাল শিক্ষক জাতি গালি খাচ্ছে, ধূমকেতু সে গালি খাচ্ছে, লাভ নাই তো ধূমকেতু ত্যাগ করি, কারণ গালিটা তো গোষ্ঠীগতভাবে আসছে। তো এই জায়গাতে মেধাবী শিক্ষক ছাড়া ভালো ছাত্র তৈরি করা যাবে না। শিক্ষকের জানা যদি পাঠ্যপুস্তকের বাইরে ব্যাপক না হয়, তাহলে ছাত্র শিক্ষকের মুখের দিকে তাকে পড়া শুনবে না, ও তো বইয়েই আছে। শিক্ষক যদি প্রস্তুতি নিয়ে ক্লাসে না যায়, ও তো বইয়েই আছে, স্যারের কথা শুনবে কেন? কিন্তু স্যারের কথা মন দিয়ে শুনবে যখন দেখবি এটি গল্পের মতো করে, স্যারের কাছে এটি গল্প, খুব কঠিন ব্যাপার কিন্তু গল্পের মতো করে বলছে, তার জ্ঞানের গভীরতা এত বেশি এবং এত ব্যাপ্তি, আর এটা বইয়ে নাই, স্যারের কথা শুনলে আমার। স্যার আপনার কাছে একটু সম্পূরক কথা বলি, আপনি যেটা বলছেন সত্যিকার অর্থে একটু কথা বলি। শিক্ষকরা যে শ্রেণীকক্ষের বাইরের শিক্ষক, আমি একটা লেখা লিখছি
অনেক আমরা যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বা গেছেন, যেমন আমাদের গার্মেন্ট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন আমাদের আবুল হোসেন সাহেব, তারপরে আমাদের হাদু বাবু, এরা কিন্তু খুব শিবনারায়ণ চক্রবর্তী, এরা খুব বিখ্যাত শিক্ষক ছিল। আমাদের নুরুল হক সাহেব বিখ্যাত শিক্ষক ছিলেন। স্যারও কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্মের বিখ্যাত শিক্ষক একজন, যিনি শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষক ছিলেন। যেমন মুনির চৌধুরী শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষক, জ্যোতির্ময় ভূ ঠাকুরতা, কিংবা মুফাজ্জল হায়দার চৌধুরী, কিংবা শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা। স্যারও কিন্তু আমাদের মেহেরপুরের কনটেক্সটে তিনি সেই মতো মানুষ। আমাদের গান নীতি, শিল্প সংস্কৃতি যে চর্চা, একটা হারমোনিয়াম বাজানো স্যারও শিখেছে, যেটা স্বাধীনতা দিবসে যে দেশের গান গেতেন স্যার শিখেছেন। শহীদ মিনারে কীভাবে পুষ্পস্তবক অর্পণ করতেন সেটা শিখেছেন। একজন অতিথি আসলে কীভাবে তাকে মানে শৈল্পিক আকারে ই করতে হয় সেগুলো স্যার শিখেছেন। এইরকম কারণ কি, এই ধরনের মানে শিক্ষকতাকে যারা মানে রুটি মানে উপার্জনের একমাত্র বিষয় মনে করে, তাদের দ্বারা একটা শিক্ষকতা হবে না। শিক্ষকতা মানে সহজাত বিষয়, সেটাকে ভালো লাগতে হবে। আমি গর্ব করে বলছি, স্যারের ছাত্র হিসাবে বলছিলেন, আমি কিন্তু বিসিএস এ ফার্স্ট সাইজ দিয়েছি আমি এডুকেশন। হয়তো কেউ জানেন না, আমি বলছি যে আমি ফার্স্ট সাইজে দিয়েছি এডুকেশন। আমার শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল। আমি যে স্যারকে যেটা সম্পূর্ণ কোশ্চেন করতে চাচ্ছিলাম, আমি দুজনকে এই প্রশ্নটা করতেই চাই। আপনি যে শিক্ষকের ছবি স্যার বললেন, যে যোগ্য একজন শিক্ষকের যে ধারা বিবরণী দিলেন, যখন দেখি শিক্ষা ডিপার্টমেন্ট এত স্খলিত, একটা শিক্ষক তার রিটায়ারমেন্টের পরে তার রিটায়ারমেন্টের টাকা তোলার প্রশ্নে যখন তাকে নানান জায়গায় টাকা পয়সা দিয়ে তাকে ওইটা করতে হয়, সেই শিক্ষকের কাছে নৈতিক জায়গা আসলে কতটুকু? জীবনভর তার শিক্ষকতা জীবনে যিনি নৈতিক শিক্ষা দিয়ে গেলেন, ওনার জীবনের চাকরির শেষ অবস্থায় তিনাকে নিজেকে অনৈতিক হতে হলো। আপনার একটা বিভাগ যখন এই ধরনের স্খলিত হয়, আমি যদি আমার মেহেরপুরের কন্টেম্পারমেন্টে যদি আমি বলি আপনাদেরকে, মেহেরপুরের শিক্ষা ডিপার্টমেন্টের প্রচুর অনিয়ম, যেগুলো আমাদের মতো সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট করার পরে সেগুলো কিন্তু কোনো সুরক্ষা হয়নি, দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাহলে আপনি শুধুমাত্র, এবং শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক যে উপার্জনটা থাকা উচিত, যেটা ধূমকেতু বলছিলেন, সেটা তো তিনারা পাননি। তাহলে আমি সেই শিক্ষকের কাছ থেকে কতটা আমি তার সার্ভিসটা নিতে পারবো? জাস্ট আমি ওটাই বলেছিলাম, আমরা সবাই যে 8 ক্লাস সানাই থেকে 3 নম্বর সানা থেকে 1 নম্বর রসগোল্লা হবে না। আপনি বলছেন যে আমি এই ময়দা দিলাম আর এই 3 নম্বর সানা দিলাম, তুমি ভালো রসগোল্লা বানিয়ে দিলাম। রসগোল্লা খাওয়ার পর তুমি বলে, এই বেটা মিষ্টি গন্ধ কেন? এই কথা বলে তো হবে না। সানা 1 নম্বর হতে হবে, রসগোল্লা 1 নম্বর। রাইট। আমি একটু আবারও বাস্তব অবস্থায় ফিরে আসি। জি স্যার, অ্যাড করি। সেটি হলো যে আমাদের এই জাতীয় সংসদ সদস্যদের বিভিন্ন স্কুলের সভাপতি হওয়ার যে রেওয়াজটি চালু হয়েছে, একজন জাতীয় সংসদ সদস্যের উপরে কথা বলার কেউ থাকে না, যা টিচার দিলে তাই না। এই যে দুর্বল শিক্ষক নেওয়ার স্বজনপ্রীতি, আর্থিক দুর্নীতির মধ্যে দিয়ে শিক্ষক গোষ্ঠীর মধ্যে ব্যক্তিত্ব, টোটাল গোষ্ঠীর মধ্যে যেভাবে বেশি ওঠার কথা ছিল, একজন দুর্বল শিক্ষক তার মধ্যে ওই ব্যক্তিত্ব আসতে পারে না। ধূমকেতুর মধ্যে যে ব্যক্তিত্ব থাকবে, 3 বার ফেল করা একটা ছাত্র ওই কলেজে শিক্ষক হওয়ার পরে ওই ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াতে পারবে না কারোর সঙ্গে। টোটাল শিক্ষক জাতি বর্তমানে মেরুদণ্ড নুজ্জ হয়ে আছে। এটা উঠে না আসা পর্যন্ত ভালো জাতি তৈরি হবে। স্যার আপনাকে আমি আরেকটু বলি, ধূমকেতুর কথা বলছেন, আপনি তো কলেজ লেভেলের কথা বলছেন। মাধ্যমিক লেভেলে আপনাকে যদি আমি বলি, আমার কাছে যতগুলো ইনফরমেশন